আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে হেনস্থা করতে এসে আত্মগোপনে নিঝুম মজুমদার। হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো সাকিব, যা বললেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। পার্বত্য চট্টগ্রামের সামরিক নিরাপত্তা নিয়ে যা বলল হেফাজতে ইসলাম। ট্রাম্পের ঘোষণার পর ভারতীয়দের বিরুদ্ধে বিশেষ অভিযান। পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশে নিহত। এবার বিস্তারিত। জাতিসংঘের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেনস্থা করতে বিভিন্ন দেশ থেকে দলবল নিয়ে নিউ ইয়র্কে এসে ঘাঁটি করেছিলেন আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। উল্টো এখন মামলার আসামি হয়ে নিউ ইয়র্কে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে হাবিব মজুমদার নামে পরিচিতি পাওয়া নিঝুম মজুমদার। ঘন ঘন ঠিকানাও বদল করতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী এবং নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। এদিকে অজ্ঞাত স্থানে নিজের পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে মত বিনিময় করেছেন নিঝুম মজুমদার। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে শেখ হাসিনার দাবির বিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে এই আওয়ামী লীগ নেতা বলেন, দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে কেবলমাত্র শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে, কারণ তিনি এখনো সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মজুমদার বলেন, আমি মনে করি শেখ হাসিনা একটা ইলেকশন দিবেন এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে সরকারের উপদেষ্টা ও কূটনীতিকদের বাইরেও বিএনপি, জামাত ইসলামী ও এনসিপির 6 জন অংশ নেওয়ার ঘটনা রাজনৈতিক দলগুলো বেশ গুরুত্বের সঙ্গে নেয়। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গে রাজনৈতিক নেতাদের নাজেহাল করার জন্য আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নেয়। দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের আশ্রয়ে থাকা দলটির নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাদের ফোন করে প্রকাশ্যে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশনা দেন। জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ম্যানহাটন এলাকায় আয়োজিত সমাবেশগুলোতে শেখ হাসিনা ভিডিও কল দিয়ে নেতাকর্মীদের ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা যাতে অক্ষত ফিরতে না পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও ফোনের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন ও অর্থের যোগান দেন। সূত্র জানিয়েছে, শেখ হাসিনার বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নিউ ইয়র্কে আসেন নিঝুম মজুমদার। ম্যানহাটনের একটি হোটেলে অবস্থান করে নিঝুম মজুমদার হামলা ও জাতিসংঘের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আঁকেন। জ্যাকসন হাইটস এলাকা ও জন এফকে বিমানবন্দরে বিএনপি সহ রাজনৈতিক নেতাদের নাজেহাল করে আওয়ামী লীগ। এই দুটি হামলার ঘটনার সময় নিঝুম মজুমদার পেছন থেকে নেতৃত্ব দিলেও 25 সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে হামলার ঘটনায় সামনে থেকে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই হোটেলটিতে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা অবস্থান করেন। হোটেলটিতে হামলার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে অনুরোধ জানানো হয়। নিউ ইয়র্ক পুলিশের পরামর্শে এনসিপি নেতা আখতার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। আলামত হিসেবে নিঝুম মজুমদারের নেতৃত্বে হামলা ও মহড়ার ভিডিও ফুটেজ দেওয়া হয়। 26 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনের প্রধান উপদেষ্টার ভাষণের দিন জাতিসংঘের সদর দপ্তরের সামনে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি সহ সমমনা দল। এতে পিছু হটতে বাধ্য হয় আওয়ামী লীগ। ওই দিন জাতিসংঘের সামনে সমাবেশ করতে এসে নাজেহাল হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে বিএনপির এক নেতা বলেন, আপনারা সবাই অবগত আছেন, গত 3-4 দিন ধরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা আমাদের নেতাদের উপর বর্বর হামলা করেছে। হোটেলে এসেও আমাদের নেতাদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের নেত্রী ভারতে আশ্রয় থেকে ফোনে তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আমাদের নেতাদের নাজেহাল করার জন্য। এর সব রেকর্ড নথি, ভিডিও ফুটেজ আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছি। এছাড়াও এনসিপি নেতা আখতার হোসেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের অভিযুক্ত করে মামলা করেছেন। এখন ওরা গা ঢাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে বলেও জানান বিএনপির এ নেতা। আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন, আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা বেশ কিছু বই ও লিফলেট ছাপিয়েছিলাম। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে নিঝুম জাতিসংঘের সামনে এগুলো বিতরণ করবেন এমন পরিকল্পনা ছিল, কিন্তু দাদা আসতে পারেননি। তার আগে আমাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বিপ্লবে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পোস্টে সাদিক কায়েম লেখেন, আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। তিনি লেখেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট।
একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনীতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। ডাকসু বিপি পোস্টের শেষাংশে লেখেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেকে বসে ফ্যাসিস্টদের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না। এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব আল হাসান লেখেন, শুভ জন্মদিন আপা। খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউপিডিএফ এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। রোববার দেয়া বিবৃতিতে তারা বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা পদক্ষেপ আরও বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে। তারা বলেন, আমরা খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শকদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, কিন্তু গত কয়েকদিন ধরে বিচারের দাবির আড়ালে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত সেনা সদস্যদের উপর একের পর এক আক্রমণ হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আধিপত্যবাদী ইন্ডিয়ার ভাড়াটে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলছে। এদেশের একদল ইন্ডিয়াপন্থী বাম ও সহিংসতার উস্কানি দিচ্ছে, যা নিন্দনীয়। হেফাজত নেতারা বলেন, ইউপিডিএফ সহ অন্যান্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন দেশের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা ছাড়াও নিয়মিতভাবে অপহরণ, চাঁদাবাজি, গুম, খুন ও মুক্তিপণ আদায় সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারণে পাহাড়ে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক নাগরিক সবাই অতিষ্ঠ। ভূমিপুত্র বাঙালি ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে শত্রু বানিয়ে ফায়দা নিতে চায় ইন্ডিয়ার মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা। সেখানে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সবাই পাহাড়ি ও বাংলাদেশি নাগরিক। কোনো বিভেদ বিদ্বেষ প্রশ্রয় দেওয়া হবে না। ইউপিডিএফ সহ চিহ্নিত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দেশদ্রোহী হিসেবে ঘোষণাপূর্বক নিরাপত্তা ঝুঁকিতে থাকা পার্বত্য চট্টগ্রাম ঘিরে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করা সময়ের দাবি। আবারও দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো। রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগোটি দেখা গেছে। নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে, তার উপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, প্রবেশ দুয়ার অর্থে ব্যবহার হয়েছে। এর আগে 2016 সালে লোগো পরিবর্তন করে জামাত। ওই বছরের 7 জুন বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজ আয়তক্ষেত্রে উপরে লাল রঙে বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে লেখা ছিল জামাত ইসলামী। সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি। তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল সবুজের লোগো ব্যবহার করা হতো। রোববার সামনে আসা লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জামাত নেতারা জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না, তবে সামাজিক মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন H-1B ভিসার জন্য $1 লাখ ফি ঘোষণা করেন, তখন অতিমাত্রায় ডানপন্থী অনলাইন গোষ্ঠীগুলো অপারেশন ক্লগ দ্য টয়লেট নামে একটি অভিযান চালায়। তারা ইচ্ছাকৃতভাবে এয়ারলাইন বুকিং সিস্টেমে চাপ সৃষ্টি করে যাতে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ফিরতে না পারে। কি এই ক্লগ দ্য টয়লেট অভিযান? 21 সেপ্টেম্বর ট্রাম্পের ঘোষণা আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতীয় প্রযুক্তি কর্মীদের মধ্যে। তারা নতুন ফি কার্যকর হওয়ার আগেই দ্রুত যুক্তরাষ্ট্রে ফেরার চেষ্টা করেন। এই সুযোগে চ্যান সহ বিভিন্ন অতি ডানপন্থী অনলাইন ট্রোল ফোরাম একজোট হয়ে ফ্লাইট বুকিং আটকে দেওয়ার অভিযান শুরু করে। তাদের কৌশল ছিল ভারত আমেরিকা জনপ্রিয় রুটের ফ্লাইটে সিট নির্বাচন করে চেক আউট প্রক্রিয়ায় গিয়ে অর্থ না দেওয়া। এতে আসনগুলো সাময়িকভাবে আটকে যেত, ফলে প্রকৃত যাত্রীরা সিট বুকিং করতে পারতেন না। সময়সীমা শেষ হলে তারা আবার একই কাজ করত, ফলে নিয়মিত যাত্রীদের জন্য আসন অপ্রাপ্য হয়ে পড়তো ও টিকিটের দামও বেড়ে যেত। তারা বিশেষ করে নিউ ইয়র্ক ও ডালাসের মতো ব্যস্ত রুটগুলোকে লক্ষ্যবস্তু করে। আলোচনা চলছে চ্যান টেলিগ্রাম সহ বিভিন্ন ফোরামে, যেখানে ঘৃণাবাচক শব্দ নির্দেশনা ছড়ানো হচ্ছিল যাতে ভারতীয় কর্মীদের ভ্রমণ ব্যাহত হয়। মূল লক্ষ্য ছিল ভারতীয়দের ভারতে আটকে রাখা ও আতঙ্ক সৃষ্টি করা। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র অবশ্য AFP-কে জানিয়েছেন, তাদের ওয়েবসাইটে কোনো বিঘ্ন হয়নি এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। ভারতীয় কর্মীদের ভোগান্তি। অস্টিন ভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অমৃতা তামানাম ভারত সফরে ছিলেন। ট্রাম্পের ঘোষণার পর দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার টিকিট কাটতে গিয়ে তিনি একাধিকবার সমস্যায় পড়েন। বিভিন্ন এয়ারলাইনের ওয়েবসাইট অস্বাভাবিকভাবে ক্র্যাশ হচ্ছিল, চেক আউট পেজ হঠাৎ টাইম আউট হয়ে যাচ্ছিল। বহু চেষ্টার পর তিনি অবশেষে প্রায় $2000 কাতার এয়ারওয়েজের ডালাসের একমুখী টিকিট পান, যা তার মূল রাউন্ড ট্রিপ ভাড়ার দ্বিগুণেরও বেশি। তিনি AFP-কে বলেন, টিকিট কাটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
আর আতঙ্কে ভ্রমণের কারণে আমাকে অনেক বেশি ভাড়া গুনতে হয়েছে। যদিও পরবর্তী সময়ে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায় $1 লাখ এই ফি কেবল নতুন H-1B আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যাদের ইতিমধ্যে H-1B ভিসা আছে এবং যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাদের যুক্তরাষ্ট্রে ফিরতে $1 লাখ দিতে হবে না। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার 26 সেপ্টেম্বর রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাক সেনারা। ওই সময় 17 জনকে হত্যা করে তারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রোববার জানিয়েছে যে 17 জনকে সেনারা হত্যা করেছেন, তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতি বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে সন্ত্রাস বিরোধী অভিযানে আরো 2 থেকে 3 বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন, এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা। শনিবার পাক সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক ইনসাফের 17 সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয়। এখন জানা গেল ওই 17 জনের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ এবং কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান। এই অভিযানটি 2 দিন ব্যাপী চলেছে। ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয়। অভিযান শেষে 17 জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারেন তারা। অপরদিকে 10 জন আহত হয়। অভিযান করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।